বিমান বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে রাজনীতিকদের আইকন। সারা পৃথিবীতে আপনাদের কাছাকাছি কেউ নেই। তুমি কি মনে করো ব্যারাকপুরের মানুষ তোমাকে দেখতে পাচ্ছে বলে ওরা ওরা খুব লাকি? না, আমাদের দলে তো প্রার্থীর নামটা বড় বিষয় নয়। আমাদের দলের একটা মুখ দরকার হয়, সেটা দল তাকে দায়িত্ব দিয়ে পাঠায়। আমাদের যারা দলের নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আজকে বিমান বসুর কথা যে হলে, কোনোদিন দল বদলাননি। বাড়ি ছেড়ে বড় লোকের ছেলে এসে পার্টি অফিসে সারা জীবনটা কাটিয়ে দিলেন। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। ভোটের প্রচারে সফর সঙ্গী দেবদূত ঘোষ আমার সঙ্গে আছেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী। দেবদূত দা, প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। দৌড়ঝাঁপ বেড়েছে, ছবি দেখছি, ভিডিও দেখছি, এনজয় করছো পুরো বিষয়টা? নিশ্চিত, আমার তো সবসময় ভোটের যুদ্ধ ছোটবেলা থেকে অভ্যেস আছে। আমি ভোটের যুদ্ধে পারিবারিক কারণে বহুবার জড়িয়ে পড়েছি ছোটবেলা, বাল্যকালে। তারপরে তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে আমার পেশাদার জীবনে এই সময় যখনই ভোট এসেছে ভোটের কাজে নেমে পড়ি। তো এবারও তার থেকে কোনো আলাদা নয়। তবে প্রতিবারই কলকাতা এবং আমার দমদম বা টালিগঞ্জ এইসব এরিয়াতে থাকে। এরপরে এবারে দল আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ব্যারাকপুরে কাজ করার জন্য। তো একই রকম উত্তেজনা এবং মানুষের কাছে যাওয়ার তাগিদ, মানুষের কাছ থেকে ভরসা পাচ্ছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতবর্ষ একটা দিন বদলের অপেক্ষা করছে। তোমার সবসময় যে কেন্দ্রগুলো তোমাকে দেওয়া হয় কাইন্ড অফ হাই ভোল্টেজ, টালিগঞ্জ অরূপ বিশ্বাসের এগেনস্টে, এই কেন্দ্র তো বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, এটা তো আরো বেশি হাই ভোল্টেজ। দাদা, অর্জুন সিং পার্থ ভৌমিকের মাঝখানে তুমি কি একটু স্যান্ডউইচের মতো পড়ে গেছো? আমার একেবারেই সেটা মনে হয় না। তার কারণ আমাদের দলে তো প্রার্থীর নামটা বড় বিষয় নয়। আমাদের দলের একটা মুখ দরকার হয়, সেটা দল তাকে দায়িত্ব দিয়ে পাঠায়। কিন্তু কলজের জোর, লড়াইয়ের জোর হচ্ছে আমাদের পার্টির কমরেডরা, যারা ব্যারাকপুর জুড়ে প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন, দেয়াল লিখছেন, দলের কাজ সংগঠিত করছেন, মিটিং করছেন। এক্ষুনি বিরাট মিছিল শুরু হবে। তাঁরাই হচ্ছেন প্রার্থী। সাথে সাথে কেন্দ্রের প্রতিটি মানুষও প্রার্থী, কারণ তাদেরকে সচেতন হতে হবে যে চোর, গুন্ডা, বদমাইশ তারা যদি ক্ষমতায় চলে আসে তারা মানুষকে কিভাবে বঞ্চিত করে এবং মানুষের প্রাপ্য অ্যাকচুয়ালি কি, মানুষ কি জিনিস, তাদের যে রুটি, কাপড়া, মাকান আমরা যেটা বলি, সঙ্গে সঙ্গে সস্তায় প্রতিদিনের ব্যবহার্য জিনিস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে গ্যাস, ওষুধ, এই সমস্ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা, সেগুলো তাদের তাদের যারা অসংগঠিত ক্ষেত্রে তাদের পাওনা কি, তাদের আমরা এবারে যে ইস্তেহারে রেখেছি যে 26,000 টাকা। মহিলা যারা শ্রমিক, তাদের কি কি পাওনা রয়েছে, তারা যখন কাজ করবেন সেই সময় তাদের বাচ্চারা কোথায় থাকবেন, তাদের যদি কোনো নির্যাতন হয়, মানসিক নির্যাতন হয়, যদি তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া হবে, সেগুলো আমরা ইস্তেহারে বলেছি। এবং ন্যূনতম আমরা যে মহালক্ষ্মী ভান্ডারের কথা আলোচনা করেছি, সেটাতে দেখা যাচ্ছে মাসে তাদের প্রাপ্য ন্যূনতম 8,500 টাকা বা তার বেশি, অর্থাৎ বছরে 1 লাখ টাকাকে যদি 12 দিয়ে ভাগ করা হয়। তো এই জন্য বলছি যে মানুষও প্রার্থী। তার কারণ হচ্ছে মানুষকে বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থী, যিনি আইনসভায় গিয়ে, সংসদে গিয়ে এই মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করবেন। সেই লড়াইটা আমার যেমন লড়তে ভালো লাগছে, আমার কমরেডরাও যেমন লড়ছে, সেই সঙ্গে মানুষও যদি সচেতনভাবে এগিয়ে আসেন তাহলে সারা দেশেই একটা পরিবর্তন আসবে এবং সাথে সাথে ব্যারাকপুরেও আসবে। ব্যারাকপুর, তুমি যে ইস্যু ভিত্তিক কথাগুলো বললে, দাদা ইস্তেহার নিয়ে কথা বলছো, ইস্যু নিয়ে কথা বলছো, ব্যারাকপুর অলওয়েজ নোন ফর মানি পাওয়ার, মাসেল পাওয়ার। একটা ভোটের দিন একটা অরাজকতা, একটা পরিস্থিতি। তো আমার মনে হয় না এইসব কথাগুলো সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবেই না ব্যারাকপুরে অন্তত। আমি বলছি সঠিকভাবে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং প্রশাসনের। আর সেটা যদি তারা করতে না পারে, গণতন্ত্রের লজ্জা, মানুষের হতাশা, আর সেই সঙ্গে ব্যর্থতা হচ্ছে আমাদের যারা নির্বাচনকে সংগঠিত করছে তাদের। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষ এখানে এবার যে মেজাজে আছেন, আমাদের পার্টির কমরেডরা যে মেজাজে আছেন, আমার মনে হয় দুষ্কৃতী থাকে, নানা জায়গায় থাকে, কিন্তু তারা সংখ্যায় অল্প। মানুষ যদি একসাথে সবাই মিলে ভোট দিতে যায়, হই হই করে ভোট দিতে যায়, গণতন্ত্রের উৎসবে মেতে ওঠে, তাহলে ওই গুলি বন্দুক নিয়ে যারা মস্তানি করে, তারা ভালো মানুষ, সৎ মানুষ, দেশকে ভালোবাসে মানুষ, যারা পরিবারকে, যারা ভালো মানুষ, তাদের এই দলবদ্ধ এগিয়ে যাওয়ার কাছে তাদের মস্তানি কিন্তু মানে হারিয়ে যাবে, ফুটো হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বীদের কিভাবে রেট করো? মানে দুজন প্রতিদ্বন্দ্বীকে তুমি কোন নজরে দেখো?
দুজন প্রতিদ্বন্দ্বী বলতে অর্জুন সিং এবং দুজনকে আমার ভাবনায় যদি জিজ্ঞেস করেন এক কথায় বলতে পারি তারা যে দলে আছেন নির্বাচনের পরে সেই দলে থাকবেন কিনা জানি না। 2 নম্বর হচ্ছে পার্থবাবুর সাথে আমার অভিনয়ের কারণে আলাপ আছে, যোগাযোগ আছে, দেখা হয়েছে। তিনি পুরনো রাজনৈতিক কর্মী, কিন্তু তার দল আজকে তার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা দায় তাকেও নিতে হবে। তার এলাকায় এই ধরনের অভিযোগ আছে কিনা তিনি দেখবেন, কারণ আমরা চাইছি যে মানুষকে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবকদের চাকরি পাওয়ার পর যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই জিনিসটার একটা নির্দিষ্ট সলিউশন হোক, মানুষ বিচার পাক। তো আর অর্জুন বাবু সম্পর্কে বলছি যেটা, সেটা হলো উনি তৃণমূলেই ছিলেন, পার্থবাবুর দলেই ছিলেন, সম্প্রতি বিজেপিতে এসেছেন। তো এই রাজনীতিটা কিন্তু মানুষের রাজনীতি নয়, দল বদলু যে রাজনীতি, তার বাইরে রাজনীতি আছে, যে রাজনীতি মানুষমুখী রাজনীতি, গণতন্ত্র প্রিয় রাজনীতি। সেই রাজনীতির প্রতিনিধি বলতে গেলে ব্যারাকপুরে কিন্তু আমি। সেক্ষেত্রে তুমি বারবার যে বাহুবলী, মাসলম্যান বলে যাদেরকে বিশেষিত করতে চাইছো, তার থেকে মানুষের কাছে গিয়ে যদি একটা স্বচ্ছ সার্ভে করা যায় তাহলে কিন্তু মানুষমুখী মানে মানে মানুষের যে জোরের জায়গাটা, মানুষের ক্ষমতা কিন্তু আমার পক্ষে আছে। তুমি কি মনে করো ব্যারাকপুরের মানুষ তোমাকে দেখতে পাচ্ছে বলে ওরা খুব লাকি? কি জন্য? মানে আমি শুনলাম একটা রচনা ব্যানার্জি তোমাদের পেশা থেকে এসে বলেছেন হুগলির মানুষ লাকি বিকজ ওনাকে দেখা যাচ্ছে ওখানে। আমি মানে আমার জ্ঞান হওয়ার আগে থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছি, মানে পারিবারিক কারণে। আর তারপর সচেতন ভাবে যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি মানুষের কি প্রয়োজন জানি এবং মানুষের প্রতি কি দায়িত্ব পালন করা উচিত আমার সেটাও জানি। তো সেই সম্পর্কে আমার দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ব পালন করার জন্যই পার্টি আমাকে এখানে পাঠিয়েছে। এটা লাকের প্রশ্ন নয়। দাদা ব্যারাকপুর একসময় শিল্পাঞ্চল নামে পরিচিত ছিল, পাট শিল্প এখানকার একটা এই শিল্প যেগুলো বন্ধ হয়ে গেছে, অর্জুন সিংও কিছু বছর আগে বলেছিল। ব্যারাকপুরের কোন কোন ইস্যুগুলোকে তুমি মূলত ফোকাস করতে চাইছো? এই সবটাই বলবো, আমার মিছিল এসে গেছে। অবশ্যই আমি মিছিলে যেতে যেতে বিস্তারিত ভাবে শুধু চট শিল্পের সমস্যা নয়, কৃষির সমস্যা আছে, মানে কৃষিজীবী মানুষও আমডাঙ্গা এবং তার চারপাশের অঞ্চলে প্রচুর পরিমাণে আছেন। এই যে মহামিছিল আমি দেখলাম 2-2.5 ঘন্টার একটা লম্বা জার্নি, সঙ্গে 3 ঘন্টার বেশি। 3 ঘন্টার বেশি, সঙ্গে বিমান বসু, বিমল চক্রবর্তী, তা সত্ত্বেও তোমাদের এনার্জি এবং এত মানুষের ঢল, একটা আবেগপ্রবণ হয়ে যাও কি? নিশ্চয়ই। এই যে যখন চিড়িয়ামোড়টা পেরোচ্ছি সেই সময় এক দম্পতি তাদের পুত্র সন্তানকে মাঝখানে রাখা, দুজনে বাইক নিয়ে আমাদের ফলো করতে করতে যখন চেঁচিয়ে বলেন বিমানদাকে যে বিমানদা, বিমান বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে রাজনীতিকদের আইকন, সারা পৃথিবীতেও আপনাদের কাছাকাছি কেউ নেই। এগুলো নিশ্চয়ই ইমোশনাল করে, কারণ ওনাদের দেখে। আর এই যে নৈহাটিতে বাগমোড়ে এসে যে শেষ করলাম, এখানকার গোপাল বসু, আমাদের অবিভক্ত কমিউনিস্ট পার্টি যখন 24 পরগনা ভাগ হয়নি, তার সম্পাদক, রাজ্য সেক্রেটারিয়েট মেম্বার ছিলেন, এবং ওই বাড়িতে, যে বাড়িতে আজকে আমি রাত্রিবাসও করব, ওখানে আমি পার্টি অফিসের পাশেই আমার কমরেড গোপাল বসুর বাড়িতেই থাকছি। আমার তো মানে মানে কাটা দেয়, তার কারণ ওখানে পিডিজি থেকেছেন, জ্যোতিবাবু থেকেছেন, জ্যোতিবাবু স্ত্রী থাকতেন, বিমানদা থেকেছেন, আজকে বিমানদা ওই বাড়িতে যাওয়ার কথা ছিল। এছাড়া আমাদের পার্টির মানে সর্বোচ্চ নেতৃত্ব ওখানে থেকেছেন। তো সত্যি বলছি, মানে আমি খুব ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে খুবই ইমোশনাল, কারণ এক হচ্ছে আমার পার্টির ঐতিহ্য, আর 2 নম্বর এই জায়গার ঐতিহ্য, যেখানে সমরেশ বসু, শ্যামল মিত্র, সাহিত্য সম্রাট সবাই আছেন। তো একটা সাংস্কৃতিক জগৎ, ভক্তিরসের কথাও যদি বলবো, এখানে আমি একটা ঘাট দেখছিলাম, সেটাতে সাধক রামপ্রসাদের নামে একটা ঘাট রয়েছে। আমি প্রচার করতে করতে গেলাম সাধক রামপ্রসাদের বাড়ির সামনে দিয়ে গেলাম। তো সব মিলিয়ে একটা ভারতের চেহারা কিন্তু ব্যারাকপুরের মধ্যে রয়েছে, যেখানে একটা ধর্মীয় অনুশাসন, আমাদের মতো ধ্রুপদী দলের রাজনৈতিক অনুশাসন, আবার এই যে কল কারখানা, গ্রাম্য অঞ্চল, একটা যেন ছোট ভারতবর্ষ হচ্ছে আমাদের এই ব্যারাকপুর অঞ্চলটা।
তুমি ছোট ভারতবর্ষ বললে, কিন্তু ব্যারাকপুর সম্পর্কে শেষ 10 বছরের ধারণা অন্তত আমাদের মতো নবীন প্রজন্মের কাছে একদম বদলে গেছে। ভোটের দিন যে চেহারা আমরা ব্যারাকপুর কেন্দ্র করে দেখি, বা দল বদলের রাজনীতি ব্যারাকপুরকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বুকে এস্টাবলিশড হয়েছে, সেখানে দেবদূতদা তোমার এই তথ্য নির্ভর কথা, বস্তুনিষ্ঠ কথা সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে বলে মনে হয়? আমার কিন্তু এখনো সাধারণ মানুষের উপর বিশ্বাস আছে। গুলি, বন্দুক, চুরি, রাহাজানি, তারপরে এই ছাত্রদের, শিক্ষকদের ঠকিয়ে টাকা পকেটে ভরা, এগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষকে বিচার করবেন না। সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না। সাধারণ মানুষের মতামতকে যারা চুরি করছে, প্রতিফলিত হতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে ভিন্ন রাজনৈতিক, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করা। তো সেখানে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জকে তো পৃথিবীতে বারবার নিতে হয়েছে মানুষকে, যে একটা সময় অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামে। অন্যায়ের বিরুদ্ধে, আমি তো সর্বক্ষণের রাজনৈতিক কর্মী ছিলাম না, আমি ইউনিয়ন করেছি, থিয়েটারের দল তৈরি করেছি, থিয়েটারের দলে কাজ করেছি, আমার অগ্রজ প্রতিম শিক্ষক বিমল চক্রবর্তীর সাথে এখন ট্রাভেল করছি, উনি সবটা জানেন। তো কিন্তু আমি বলছি, সরাসরি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করা, রাজনীতির ময়দানে নেমে, তার কারণ এই অন্যায়ের প্রতিবাদেও আমি কোনো আড়াল চাইছিলাম না, সরাসরি প্রতিবাদ করতে চাইছিলাম। আমার পার্টি আমাকে সেই সুযোগ দিয়েছে। সেই জন্য ব্যারাকপুরে যে রাজনৈতিক সংস্কৃতি, গুলি বন্দুকের সংস্কৃতি, চুরির সংস্কৃতি, দল বদলানোর সংস্কৃতি বলছেন, তার প্রতিবাদ হিসেবেই তো আমাদের সংস্কৃতি। আমাদের যারা দলের নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আজকে বিমান বসুর কথা যে হলে, কোনোদিন দল বদলাননি। বাড়ি ছেড়ে বড় লোকের ছেলে এসে পার্টি অফিসে সারা জীবনটা কাটিয়ে দিলেন। এইটাই আমাদেরকে শেখায়, এই শিক্ষাতেই আমরা বড় হয়েছি, এবং আমরা আগামী দিনে লাল ঝান্ডা কাঁধে এভাবেই চলবো। তাতে কখনো মানুষ আমাদের গ্রহণ করবেন, কখনো আমাদের ছুঁড়ে ফেলবেন, কিন্তু মানুষের পক্ষে থাকা থেকে আমরা কখনো, এটা একটা নেশা। হ্যাঁ, এটা এটা যারা দেশ স্বাধীন করতে নেমেছিলেন, যারা দাঙ্গার বিরুদ্ধে নেমেছেন, যারা তেভাগায় আন্দোলন করেছেন, তারা এটা জানেন যে বামপন্থীদের এই নেশা থেকে বিচ্যুত করা যাবে না। তোমাদের তো পেশায় একটা অসুবিধা হচ্ছে, তোমরা দুজন একই সিরিয়ালে শুট করো, আমি দর্শকদের মধ্যে দিয়ে শুনছিলাম। আমি আমি বলছি, দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কখনোই দু নৌকায় পা দিয়ে চলি না। আমি সবসময় যখন যে কাজটা করি সিরিয়াসলি করি। আমি মনে করি পার্টি যে দায়িত্ব আমায় দিয়েছে সেটা খুব সিরিয়াসলি পালন করা উচিত। আমি কাজ থেকে কিন্তু ছুটি নিয়েছি। মানে সেক্ষেত্রে তোমার কোনো খারাপ লাগা নেই যে তুমি পেশাটাকে একটু দূরে সরিয়ে রেখে নেশার টানে, রাজনীতির টানে, মানুষের টানে মাটি আঁকড়ে এখানে পড়ে আছো, 1.5 মাস প্রচার করছো? এগুলো তো তাহলে সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, গান্ধীজি, কমরেড লেনিন, তারা তো তাদের জীবনের সবকিছু ছেড়েই দেশের কাজে নেমেছেন। আমি যদি সব সময় আমার সফল পেশার মধ্যেই আটকে থাকি আর দেশের ক্রাইসিসের সময় মুখ ঘুরিয়ে নেব, এই ধরনের মানসিক চরিত্র আমার নয়, বা আমার শিক্ষকদের কাছ থেকেও আমি এমন শিক্ষা পাইনি। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বা যে আন্দোলনগুলোর কথা আমি বলছিলাম, তাতে তো মানুষ তাদের সর্বস্ব খুইয়ে নেমেছে। তো আমাদের বামপন্থীদের তো সেই ইতিহাস, হরেকৃষ্ণ কুমার কোন ফ্যামিলির ছেলে, তো আমাদের সেই রাজনৈতিক ইতিহাস আছে। তো আমার ওই ব্যক্তিগত কি হলো না হলো তার জন্যে আমি খুব ভাবিত নই। এখন মানুষ চাইছে একটা মানে অরাজনৈতিক দল, যাদের ক্লাব চালানোর মানে দক্ষতা নেই, দেশ চালাতে তারা ঢুকে পড়েছে, কেউ রাজ্য চালাতে ঢুকে পড়েছে, এক একটা দপ্তরের পুরো ভেঙে পড়ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে দেশের যে শিক্ষা দপ্তরে যারা চালায়, তারা গুজরাটে এইভাবে যে 20 বছর ধরে স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি, ডবল ইঞ্জিনে ত্রিপুরায় বলা হয়েছে যে 2018-র পর যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তারা কোনো ধরনের রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না। রেল বিক্রি করার জন্য মোদী সরকার রেডি হয়ে রয়েছে, কাগজপত্র সমস্ত তৈরি। এই অবস্থাতে হাত গুটিয়ে বসে থাকা যায় না, আমাদের সবাইকে পথে নামতে হবে, এবং সাধারণ মানুষকেও খুব সদর্থক একটা ভূমিকা নিতে হবে, না হলে কিন্তু এই দেশকে বাঁচানো যাবে না।